সুপ্রিয় দর্শক, খবর সংযোগের পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আমি কাউসার খোকন। কাউসার ভাই, আমার হাতে বেশ কিছু টপিক রয়েছে যেগুলো আমরা আজকে পলিটিক্স অনুষ্ঠানে আলাপ করতে পারি। আপনি জানেন যে বিএনপির তারেক রহমান লন্ডনে আছেন চিকিৎসা এবং বিভিন্ন কারণে, আমরা সবাই জানি। তিনি ওখানে যাওয়ার পরে গত 16 বছর এবং বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যে নতুন বাস্তবতা, 8ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, সব কিছু মিলিয়ে উনি লন্ডন থেকে বিএনপির প্রায় প্রতিটা অনুষ্ঠানেই ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তারপরে নির্বাচন সামনে, নির্বাচন নিয়ে অনেক কথা বলেন। এরই ধারাবাহিকতায় গতকাল কুমিল্লায় টাউন হলে উনি বিএনপির একটা সমাবেশে বক্তব্য রেখেছেন। উনি আসলে কি বলেছেন, আপনি যদি স্পেসিফিক সে কথাগুলো বলেন। হ্যাঁ, ধন্যবাদ কাজল ভাই। যেটা আপনি বলছিলেন, আপনার তারিক জিয়া লন্ডন থেকে প্রায় সবসময়ই ভার্চুয়ালি যুক্ত হন, নেতাকর্মীদের নির্দেশনা দেন, পরামর্শ দেন, মতামত নেন, মত বিনিময় করেন। তারই ধারাবাহিকতায় গতকাল বিকেলে কুমিল্লা টাউন হলের মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। সেখানে উনি একটা কথা বলেছেন, গণতান্ত্রিক শক্তির বিষয়টা। যদি গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে দেশে আবার ফিরে আসতে পারে। তো উনি বলেছেন যে আমরা 16 বছর 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। 16 বছর ধরে একটি ডাকাতের কবল থেকে দেশকে উনি ডাকাত বলেছেন, কবলকে। তো এই 16 বছরে নানা রকমের অত্যাচারের শিকার হয়েছেন তাদের নেতাকর্মীরা। তিনি বলেছেন যে বহু নেতাকর্মী হত্যা, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি অনেক নেতাকর্মী হাতকড়া পরা অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তো সেই স্বৈরাচারীকে ওনারা আন্দোলন করে পতন করেছেন, দেশ থেকে বিতাড়িত করেছেন। উনি বলছেন যে এই স্বৈরাচার যদি আবার উঠে তাহলে তো এরকমই হবে। তাই ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সেই অবস্থা আবার ফিরে আসতে পারে। এই জন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। আর কি উনি বলেছেন? উনি বলেছেন যে শুধু নির্বাচন বলেন বা দলের জনপ্রিয়তা বাড়াতে শুধু সমাবেশ করলে হবে না, পোস্টার লাগায় বা মাইকিং এইসব প্রচারণা করে কোনো লাভ হবে না। ভোটারদের মানে জনগণের, নাগরিকদের কাছে যেতে বলেছেন, ঘরে ঘরে যেতে বলেছেন, 1:1 যোগাযোগ করতে বলেছেন। তাহলে তাদের এই উদ্দেশ্য লক্ষ্য হাসিল হবে। তো উনি বলছে যে বিএনপি কিভাবে শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য খাতে উন্নয়ন করবে সেটা আমরা ভাববো, সেটা উনি সেই জন্য তিনি আলোচনা করেছেন। তো উনি ওনার কথা হলো যে উনি একটা পর্যায়ে বলেন যে আমাদের লক্ষ্য ঐক্য, জনগণ ও দেশ গঠন করা। স্বাধীনতা পরবর্তী একনায়কতন্ত্র গণতন্ত্রের কাঁধে চেপেছিল। উনি একটু মানে পেছনে ফিরে গেছেন। সেইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বৈরাচারীকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তো এরপরে একাধিকবার স্বৈরাচার এসেছিল, জনগণ তার বারবার প্রতিহত করেছেন, এইবারও তারা প্রতিহত করেছেন। ওনার কথা হলো যে আর স্বৈরাচারকে সুযোগ দেওয়া যাবে না এবং এই জন্য ঐক্যবদ্ধ থাকতে বলেছে গণতন্ত্রের মূলে। কাজল ভাই, জি, আপনি তো সবসময় প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন, মানে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে আপনি দেশে থেকেও ওনার সঙ্গে আছেন। আমার হাতে সময় ছিল না বলে আপনি যেতে পারেন নাই, কিন্তু দূরত্ব যতই হোক আপনি তার সঙ্গে আছেন, কাছেই আছেন। কারণ হচ্ছে তার নিউজ আমাকে কভার করতে হয়। আপনি সারাক্ষণ তার নিউজ নিয়ে ফলো আপে আছেন, নিউজ কভারেজ করতেছেন, বিশ্লেষণ করতেছেন। তো এখন আমি আপনার কাছে দর্শক জানতে চাই যে ওই সফর তো উনি এখনো সফরে আছেন, তো গতকাল আগের দিন কি সফরে উনি অংশগ্রহণ করেন? আমরা জানি যে আপনার গত কর্মসূচিতে উনি অংশগ্রহণ করেন, জাতিসংঘের 80তম অধিবেশনে উনি যোগ দিয়েছেন এবং গত শুক্রবার উনি বাংলা ভাষণ দিয়েছেন। গতকাল এই নিয়ে আমরা এপিসোডও করেছি। ভাষণে কি বলেছেন, দেশের সংস্কার, নির্বাচন, তারপরে আপনার বিশ্ব শান্তি, সব কিছু নিয়ে তার ভাষণে তুলে এসেছে। তারপরে শুক্রবার উনি যে নিউ ইয়র্কের হোটেলে থাকেন,
হোটেল সুইটে আপনার ওনার সাথে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতারা দেখা করতে আসেন। দেখা করে এসে তার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং সহযোগিতা করার আশ্বাস দেন যতদিন তিনি আপনার অন্তর্বর্তী সরকার প্রধান রয়েছেন। তো আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামী গঞ্জামি আন্তর্জাতিক কেন্দ্রে, যাকে আমরা সংক্ষেপে NGIC বলে থাকি, সেই সহসভাপতি ভাইরা ভিকে ফ্লেবার্গের নেতৃত্বে প্রতিনিধি দলটি অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আর আপনার সাক্ষাতে অনেক বিষয় উঠে আসে এবং আমি কারা কারা ছিলেন আমি একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। উচ্চ পর্যায়ে এই দলে ছিলেন স্লোভাকিয়ার সাবেক প্রেসিডেন্ট বুরোত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাজিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলোস লেভিটস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপাক্রেন, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রেসেন স্লোভিক ও পেতার স্লোভিকিনিয়া, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো জোসেভিচ এবং বসনিয়া হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট স্লাদিনি ইভানোভিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা। এখন খোকন ভাই, আপনি এটা লক্ষ্য করেছেন যে সবাই সাবেক কিন্তু খুবই পাওয়ারফুল ব্যক্তিত্ব এবং ওনারা কিন্তু একটা অর্গানাইজেশনের সঙ্গে আছেন, সেখান থেকে মেসেজটা প্রধান উপদেষ্টাকে পাঠিয়েছেন। এবং নেতারা যখন দেখা করেন তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয় এবং নেতারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ও আজীবন দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করেন। এছাড়া তারা বাংলাদেশের জনগণকে সমর্থন জানান এবং বলেন যে আমরা আপনার পাশে আছি। তাহলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন, তবে 16 বছরের দুর্নীতি, শোষণ ও কুশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন, যেটা আসলে বাস্তবতা। কারণ হচ্ছে ওনারা বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান, সাবেক বিভিন্ন বড় পদমর্যাদায় ছিলেন, কিন্তু বাংলাদেশের খবর তারা রাখেন। কারণ হচ্ছে এটা হচ্ছে এখন পৃথিবীটা ছোট হয়ে আসছে, প্রত্যেকটা দেশের ইনফরমেশন প্রত্যেকটা দেশের কাছে রয়েছে। আর এই সম্মেলনে আপনার এই কথাবার্তার মধ্যে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটা বলেন সেটা হচ্ছে আপনাদের একসঙ্গে আমাদের সমর্থনে দাঁড়ানো সত্যি অবিশ্বাস্য। তিনি একেবারে মুগ্ধ হয়েছেন। তিনি বাংলাদেশের অবস্থা তুলনা করেন একটি বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে ফেরার সঙ্গে। তার ভাষায় 16টা বছর ধরে বাংলাদেশ একটা ভূমিকম্পের মধ্যে ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছিল, যার মাত্রা ছিল সর্বোচ্চ 9 স্কেলে। এটা খুব ভয়াবহ ভূমিকম্পের একটা ইঙ্গিত করে। তিনি আরও বলেন, সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায়, কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে। তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছেন। আপনি একটা কথা সবসময় লক্ষ্য করবেন, 8ই আগস্টের পর থেকে 8ই আগস্ট 2024-এর পর থেকে উনি যখন প্রধান উপদেষ্টা হলো, উনি যত সেমিনার বলেন, তারপরে বিভিন্ন সম্মেলনে বক্তব্য দেন, উনি কিন্তু তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন এবং কথা বলেন এখনকার তরুণ প্রচণ্ড প্রভাবশালী, প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড কৌশলী, এনার্জেটিক এবং তাদের হাতে পুরো বিশ্বের ভবিষ্যৎ রয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে দেবে এই তরুণরা। এই জন্য তরুণদের সেভাবে গড়ে তুলতে হবে। উনি তরুণদের কথা গতকালকে সম্মেলনও বলেছেন, শুক্রবারের আলোচনায় বলেছেন, উনি তরুণদেরকে সামনে রাখেন। এবং এখানে আরেকটা ঘটনা ঘটেছে, আপনার 23 সেপ্টেম্বর আপনার 26 সেপ্টেম্বর যেটা হয়েছে, আপনার ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আপনার প্রধান উপদেষ্টা। উনি তার মেয়েকে নিয়ে ওই অনুষ্ঠানের সম্বোধনে যোগ দেন এবং সুবিধাজনক অবস্থানে ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আপনার শারীরিকভাবে কিছু অসুস্থ হলে উনি আবার পূর্ণদমে কর্মকাণ্ড শুরু করেছেন এবং এটাও 5ই আগস্টের পরে জামাত তাদের সব কিছু মোটামুটি রাজনীতি করা, নির্বাচন করা সব কিছু ফিরে পেয়েছেন, যেগুলো বাতিল বা স্থগিত হয়ে গেছিল। তারা খোলাখুলিভাবে রাজনীতি করছে। তাদেরই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির, ডাকসু এবং জাকসু নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে। এখন বলা যেতে পারে জামাতের অবস্থা আগে যে কোনো সময়ের তুলনায় খুবই ভালো এবং তারা জনগণের কাছে যাচ্ছেন। যারা জুলাই যোদ্ধা, জুলাই আহত হয়েছেন, তাদের পরিবারেরকে সাহায্য করছেন, তাদের আপনার স্কুল, কলেজ, কোচিং সেন্টারে ভর্তি করে দিচ্ছেন। মানে যত ধরনের সামাজিক কর্মকাণ্ড আছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং উনি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে যান
এবং আপনি জানেন গতকালও তিনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আইডিবি ফোরামে অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংসে একটি বক্তব্য রাখেন। অন্য বক্তব্যটা যদি আপনি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের বলেন, উনি কি কি বলেছেন সেখানে। হ্যাঁ কাজল ভাই ধন্যবাদ। উনি বলেছেন, ডক্টর শফিকুর রহমান বলেছেন যে দুর্নীতি নিয়ে উনি কথা বলেছেন। উনি বলেছেন যে দুর্নীতি নির্মূল করবেন, সেটা তার ভাষায় হচ্ছে যে আমরা দুর্নীতির শিকড় কেটে দেব। হ্যাঁ, উনি বলেছেন যে আমরা হয়তো 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন তৈরি করতে পারবো না, কিন্তু এক্সপ্রেস ট্রেন আমরা তৈরি করে দিতে পারবো। উন্নয়নের ধারাবাহিকতা আমরা করে দিতে পারবো, কিন্তু দ্রুত গতিতে আমরা উন্নয়ন বা দুর্নীতি দূর করতে পারবো না। তো উনি যেই জিনিসটা যেমন বলেছেন সেটা হচ্ছে কি, উনি কিছু আশ্বাস দিয়েছেন যদি আমরা ক্ষমতা যাই এই দেশের উন্নয়ন করব। যেমন আমরা রাজনীতি প্রার্থীরা আমরা নির্বাচনের আগে বলি বা ভোটের আগে আমরা যেসব বলে থাকি ওই রকমের কিছু। উনি বলছেন যে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা সংস্কার করাই আমাদের লক্ষ্য। উনি একটা প্রতীকী অর্থে কথাটা বলেছেন। উনি বলেছেন যে এই যে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা যেটা, মানে আপনার শিক্ষার ব্যবস্থা যদি না স্ট্রং হয় তাহলে আপনি কিভাবে দাঁড়াবেন? মেরুদণ্ড না থাকে আমি কিভাবে দাঁড়াবো? ফুটবলের মতো গোল হয়ে যাব। তাই এর জন্য বলছে যে শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড শক্ত করতে হবে, আর মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা রাখা যাবে না। উনি মনে আরেকটা কথা বলেছেন, আপনি নিশ্চয়ই এটা বলবেন, সেটা দাবি আদায় এখনকার মানুষের রাস্তায় নামতে হবে না। উনি বলছে যে আমরা যখন সরকারে আসব দাবির জন্য আপনাকে মাঠে নামতে হবে না, আন্দোলন করতে হবে না। আপনারা সুশিক্ষিত হলে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। চাকরির জন্য আর পথে নামতে হবে না, রাজপথে নামতে হবে না। খুব ভালো কথা, যদি উনি পারেন তো খুবই ভালো কথা। উনি একটা পর্যায়ে বলেন যে জামাত ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি মানুষের পাওনা হাতে তুলে দেওয়া হবে। এটা খুব ভালো কথা। যদি বাস্তবায়ন হয়, যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে আমরা দেখার আগ্রহ নিয়ে বসে আছি গণমাধ্যম কর্মী হিসাবে। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে নির্বাচন সামনে, প্রতিটা দল জোট গঠন করছে। আপনার কি মনে হয় এই জামাত বৃহৎ কোনো জোট গঠন করতে পারবে, এক কথায় যদি বলেন? হ্যাঁ কাজল ভাই, দেখেন ওদের দিন দিন তাদের অবস্থার উন্নতি হচ্ছে। অন্য দলের মধ্যে যেমন জোয়ার ভাটা আছে, তাদের কিন্তু সবসময় জোয়ারই দেখা যাচ্ছে, মানে এগিয়ে আছে। হ্যাঁ, তাদের আগের তুলনায় অনেকটা ভালো। তো আপনি যেটা বলছেন যে সংক্ষেপে বলতে, এক কথায় বলতে, বৃহৎ কোন দল গঠন করতে পারবে না, কিন্তু অবস্থা ভালো থাকবে। মানে সমমনা যে দলগুলো আছে তাদের সাথে একটা জোট করতে পারবে। জি, আপনি জানেন যে গতকাল রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি বক্তব্য দিয়েছেন। সেখানে উনি 15 ফেব্রুয়ারি বা ওই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে কিছু বলেছেন বা কি বলেছেন যদি আমাদের একটু। আচ্ছা, ওনার বক্তব্যটা যদি আমি 2 লাইন ওনার মুখে কি বক্তব্য বলি, তাহলে আমাদের দর্শক আপনি ভালোভাবে বুঝে যাবেন। একটু প্লিজ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সিইসি, এবং তিনি বলেছেন বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারে যে অবস্থার মধ্যে দিয়ে দেশটা এখন যাচ্ছে গত 1 বছরের বেশি সময় ধরে। আপনার কাজ আদায় করে নেওয়া কিছু লোকের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য খুবই ডিফিকাল্ট। এই সিচুয়েশনে এখন দেশ দাঁড়িয়ে আছে। গতকাল আপনি তো বলেন আপনারা নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরও বলেন তারা নির্বাচন কমিশন থেকে কোনো রকমের অন্যায় নির্দেশনা দিবেন না। মানে বিগত সরকারের আমলে যে নির্বাচন কমিশনার ছিল তারা সরকার পক্ষীয় লোকজনকে বা নির্দিষ্ট একটা লোকজনদেরকে ফেভার করতো, সেটারই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন তার কাছে সবাই সমান। তিনি কোনো দলের পক্ষে কাজ করার কোনো অন্যায় নির্দেশনা কাউকে দিবেন না। এছাড়া সবকিছু হবে ইসির গাইডলাইন অনুযায়ী, বিধি মোতাবেক। এবং তিনি প্রধান উপদেষ্টার কথাও বলেন। তিনি বলেন যে প্রধান উপদেষ্টা বারবার বলছেন একটি ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশ দেখবে, যেখানে শান্তিপূর্ণ, সৌহার্দ্য, সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে মানুষজন ভয়ভীতিহীনভাবে ভোট দিবে, ভোট কেন্দ্রে যাবে, এবং এই লক্ষ্যেই সিইসি বা ইসি পুরো ফাংশনটা দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। এই জন্য তিনি জনগণের এবং বিশেষ করে রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। আপাতত মনে হবে যে এটা আমি একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে এটা তো আমাদের প্রাসঙ্গিক না, এটা রাজনৈতিক বিষয় না, কিন্তু এর অন্তরালে রাজনীতি আছে। সেটা আপনাকে আমি বললেই আপনি বুঝতে পারবেন যে আজকে তো আপনার এশিয়া কাপের ফাইনাল খেলা,
জি, সেখানে ট্রফি পাবে কে, ভারত না পাকিস্তান? মানে আপনার কথাটা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেটে আমরা বলে থাকি ভারত পাকিস্তান। মনে করেন পুরো এশিয়া বা বাংলাদেশে বলেন দুই পক্ষে ভাগ হয়ে যায়, কে পাকিস্তান সাপোর্ট করবে। যেহেতু বাংলাদেশ খুব একটা ভালো খেলতে পারেনি, তাই ফাইনালে যেতে পারেনি, তো অনেকে ভারতে সাপোর্ট করবে, অনেকে পাকিস্তানে সাপোর্ট করবে। এখন এখানে পলিটিক্সের অনুষ্ঠানে কেন এই খেলার নিউজ? এক হচ্ছে আপনার 41 বছরের এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ মুখোমুখি হচ্ছে। এটা একটা আলাদা হাইপে চলে গেছে, টান উত্তেজনা থাকবে। তারপরে আপনি যদি এই পুরো টুর্নামেন্টটা ফলো করে থাকেন, আপনার পেহেলগাম যে সংঘর্ষ হলো কাশ্মীরে ভারত অংশে, সেখানে 26 জন পর্যটন মারা গেল। তারপরে যে ভারত পাকিস্তানের সাথে খণ্ডকালীন যুদ্ধটা হলো, এখানে সে অপারেশন সিঁদুর পাকিস্তানের তরফ থেকে মোকাবেলা করা হলো, পাল্টা হামলার পরে ট্রাম্প আবার দাবি করলেন যে এই যুদ্ধটা তিনি থামিয়েছেন, যদিও ভারত এখনো সেটা স্বীকার করেনি। এরই পরিপ্রেক্ষিতে পর সেই যুদ্ধটার পর সংগীত যুদ্ধ এই প্রথম তারা একটা টুর্নামেন্ট খেলছে। এর আগে এই টুর্নামেন্টেরই রাউন্ড রবিন লিগ এবং সুপার ফোরে দুইবার মুখোমুখি, যে দুইবারই কিন্তু পাকিস্তান হেরে গিয়েছে। এবং দুইবারে আপনি আমার সাথে হ্যান্ডশেক করেন, আমরা কি করি, আমরা খেললেও কিন্তু দুই দলের ক্যাপ্টেন হ্যান্ডশেক করি। এখন আপনি ভারতের ক্যাপ্টেন, আমি পাকিস্তানের ক্যাপ্টেন, আপনি আমি হাত বাড়িয়েছি, আপনি কিন্তু হাত বাড়ালেন, আপনি হাতটা টেনে নিলেন। এটা কিন্তু এখানে রাজনীতি ঢুকে গেল। কারণ হচ্ছে বলা হয়েছে ভারতের ক্যাপ্টেনকে পরে যখন সাংবাদিকরা ধরেছেন, তখন তিনি বলছেন যে আমাদের উপর থেকে নির্দেশনা ছিল যে হাত যেন আমরা না মেলাই। আচ্ছা, খেলার মাঠে সবকিছু ভুলে আপনার খেলা, কিন্তু এখানে কিন্তু পলিটিক্স ঢুকে গেছে, উপরের সিগন্যালের জন্য হাতে মেলানি। এবং এটা একবার হয়নি, পরপর দুই, এবং আজকেও আমরা তাই দেখবো। আমার যতদূর মনে হচ্ছে যে দুই ক্যাপ্টেন হাত মেলাবে না। তাই আজকে মাঠ এবং মাঠের বাইরে এবং দুটি দেশের মধ্যে চরম টান উত্তেজনা থাকবে। খেলাটা শুধু খেলার মাঠে থাকবে না, এটা সীমান্তেও চলে যেতে পারে, দুই দেশের মধ্যে আরও পারদ উত্তেজনা বেড়ে যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজকের পলিটিক্স অনুষ্ঠান এখানে শেষ করছি। আশা করছি যে আপনারা সঙ্গে ছিলেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার আমরা দুজন হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।